আজকের গল্প গীতাঞ্জলির সংসার, লিখেছেন লেখিকা অনিন্দিতা। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে বেশ চমকে গেল গীতাঞ্জলি। সে ভাবতেই পারেনি এমন শাশুড়িও হতে পারে। এতদিনের প্রথাগত ধারণায় কুঠারাঘাত করতেই যেন ভদ্রমহিলার জন্ম হয়েছে। অষ্টমঙ্গলা অবধি বাড়ি জুড়ে আত্মীয় স্বজনের ভিড় ছিল, খাওয়া দাওয়া হইচই মজার মধ্যে ব্যাপারটা তেমন করে বুঝতে পারেনি। কিন্তু এবার ফিরে এসে দেখলো বাড়ি ফাঁকা। নিজ গন্তব্যে পা বাড়িয়েছে পরিযায়ী লোকজন। একমাত্র ননদিনী বোধহয় তার আসার অপেক্ষাতেই ছিল। হাসি হাসি মুখে ছেলে ভুটুনের হাত ধরে বলল, রায়বাঘিনী ননদিনী চলল নিজের বাড়ি। তুমি এবার এই ধেড়ে খোকা কুকুকে সামলাও। আজ থেকে এদের দায়িত্ব তোমায় দিলুম। প্রথমে কিছুই বুঝতে পারেনি গীতু। সে ভেবেছিল সুদর্শনা তার সঙ্গে মজা করছে। এমনটা ভাবার কারণও ছিল, শ্বশুর শাশুড়ি হলেও দুজনেরই বয়স খুব একটা বেশি নয়। শ্বশুর সবে 60 পুরো করে রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে জাঁকিয়ে বসেছেন। নিয়মিত মর্নিং ওয়াকে যান আর নুনমরিচ চুলে মহিলা মহলে ঝড় তোলেন। আর 50-52 শাশুড়ি পার্লার আর বাড়িতে রূপচর্চার দৌলতে নিজেকে 40-এ আটকে রেখেছেন। এদের আবার দেখাশোনা করার কি আছে? বিয়ের আগে সুদর্শনের সঙ্গে বছর দুয়েকের গভীর প্রেম থাকলেও ছবিতেই শ্বশুর শাশুড়িকে দেখেছিল সে। সামনাসামনি আলাপ পরিচয় হয়নি। আলাপ করানোর কথা বললেই কোনো এক অজ্ঞাত কারণে তার পরম প্রেমিকটি পিছিয়ে যেত, নয় শপিং করতে ব্যস্ত হয়ে পড়তো। দুই একবার শুনেছে সে বিড়বিড় করে বলেছে, ভালোই ভালোই আগে নিজের বিয়েটা হয়ে যাক, তারপর দেখো, সারা জীবন মন প্রাণ ভরে দেখো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সুদর্শন একদিন নিজে থেকে তার সঙ্গে দিদিভাই সুদর্শনার আলাপ করিয়ে দিয়েছিল। হাসি খুশি একমাত্র ননদটিকে সেদিনই তার ভারী ভালো লেগে গিয়েছিল। দুজনের মধ্যেকার বন্ধুত্ব জমে উঠেছিল বেশ। এমন গম্ভীর মুখে রসিকতা করবে যে অপরপক্ষ সেখানেই হাসতে হাসতে পেট চেপে বসে পড়বে। বিয়ের কেনাকাটা করতে গিয়ে গীতুর প্রশ্নের উত্তরে হাসতে হাসতেই বলেছিল সুদর্শনা, আলাপ যত ধীরে হয় ততই মঙ্গল। একবার প্রলাপ বকতে শুরু করলে আমার ভাইটার যে কি হবে। এত বছর হয়ে গেল এখনো আমার বর অষ্টমঙ্গলার শখ নিতে পারেনি। বেচারি গীতু প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে হেসে ফেলেছিল। মজা করছি রে, ননদ হলেই বুঝি সিরিয়াস আর সাংসারিক কূটনীতি বিশেষজ্ঞ হতে হবে? যথারীতি গীতুও হেসেছে। এরপর না হেসে থাকা যায় না। পাকা দেখার সময় একপ্রস্থ শাশুড়ির সঙ্গে আলাপ হয়েছে। দেখতে এসে ভদ্রমহিলা মোটামুটি সারাক্ষণ মুখে কুলু পেটেই ছিলেন। তা সত্ত্বেও সুদর্শন মাঝে মধ্যেই কড়া চোখে তাকাচ্ছিল কেন কে জানে। বাবার সঙ্গে গীতুর বাড়ির লোকজন একটু অবাকই হয়েছিল। কেবল মা ছাড়া। মায়ের ঠোঁটে সেদিন চওড়া হাসির ঝলক দেখেছিল। ওরা সবাই চলে যাওয়ার পর গীতুর মাথায় হাত বুলিয়ে মা বলেছিল, মনে হচ্ছে তোর ভাগ্যটা অন্তত আমার মতো হবে না। অমনি প্রতিনিন্দা শুরু হয়ে গেল বলো। গীতু দেখলো বাবা ঠিক কোত্থেকে শুনতে পেয়ে ঘরে চলে এসেছেন। এমনিতে তো কান শুনতে ধান শোনো। সংসারের কোনো ব্যাপারে উৎসাহ নেই, কেবল নিজেরটুকু জুটলেই হলো। এই কথাটা ঠিক কানে গেছে বলো? বলিহারি যাই, প্রতিনিন্দার কি আছে? যা বলছি সত্যি বলছি। মায়ের কথা শুনে বিয়ের পর কম জ্বালিয়েছো আমাকে। যাই করি মুখে আর হাসি ফোটে না। এখন যাও দেখি এখান থেকে, দেখলে গা জ্বলে যায়। বুঝলি গীতু, যা দেখলাম জামাই বেশ করা। এখন থেকে মাতৃদেবীকে শাসনে রেখেছেন। এটা খুব ভালো ব্যাপার বুঝলি। নিজে ভুক্তভোগী তো, তাই বলছি। তুইও কিন্তু শক্ত থাকিস। বেশি নরম হলে কপালে দুঃখ আছে। প্রেমিকের দিদির কথা মাকে বলার সাহস হয়নি আর। কোত্থেকে কি বলে বসে। বলেছিল প্রিয় বন্ধু নিবেদিতাকে। বছরখানেকের অভিজ্ঞতায় পোক্ত নিবেদিতা ততদিনে নিবেদিত প্রাণ হয়ে সংসার সামলাচ্ছে। সব শুনে ভ্রু কুঁচকে ছিল খানিকক্ষণ। হ্যাঁ রে, মাথায় কোনো গন্ডগোল নেই তো? কি যে বলিস, দিব্যি গোলগাল চাঁদপানা মুখ, কি মিষ্টি দেখতে। তা পাগলের মুখে কি লেখা থাকে যে সে পাগল? বুকটা কেঁপে উঠেছিল গীতুর। আমি যে সুদর্শনকে ভারী ভালোবেসে ফেলেছি রে। তাতে কি হলো? তোর বরটি তো দিব্যি সুস্থ। যতদূর বুঝেছি সেখানে কোনো সমস্যা নেই। বিয়েটা তো কর আগে। তেমন তেমন সমস্যা হলে সমাধানও খুঁজে বের করা যাবে। বলছিস তো মাকে এখন থেকে শাসনে রাখে, আর কি চাই? তা রাখে বটে, নিজের চোখেই দেখেছি। শোন, তেমন কিছু বাড়াবাড়ি দেখলে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে দিবি, ঝামেলা খতম। বর নিজের হাতে থাকলে শ্বশুরবাড়ি নিয়ে চিন্তা কিসের? নিবেদিতার কথা শুনে বুক বেঁধে বিয়ের পিঁড়িতে বসে পড়েছিল গীতাঞ্জলি। তারপর থেকে দিন 10 কেটে গেছে। শাশুড়ির মধ্যে কোনো পাগলামি লক্ষণ দেখেনি সে। সম্ভবত এরা ভাই বোন দুটোই ফাজিল। এদের কথা শুনেই বেচারি ভালো মানুষটাকে সে এতদিন ভুল বুঝেছিল।
ডিনার টেবিলে পাড়ার রেস্তোরাঁ থেকে আনা চিকেন রাইস, চিলি চিকেন আর প্রন কাটলেট সবার পাতে তুলে দিয়ে শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে সিরিয়াস মুখে বললেন শাশুড়ি মা। বাবিনরা তো দিন কয়েক বাদেই হানিমুনে যাচ্ছে, সেই ফাঁকে আমরাও সেকেন্ড হানিমুনটা সেরে এলে কেমন হয়? হাসতে হাসতে শ্বশুর মশাই জবাব দিলেন, সেকেন্ড? আবার হিসেবে ভুল। এই জন্যই বলে মেয়েরা অঙ্কে কাঁচা। হানিমুনের সেঞ্চুরি উদযাপন করতে যাবে বলো? বিয়ের পর থেকে 28 বছরে কখনো 3বার কখনো 4বার করে শখ মেটাতে ঘুরতে নিয়ে যেতে হয়েছে। এরপরে সেকেন্ড শব্দটা আসে থেকে? তা কোথায় যেতে ইচ্ছে করছে মহারানীর? সে ব্রাহ্ম মুহূর্তে কিভাবে যে অমন মারাত্মক বিষম খেলো গীতাঞ্জলি? কোনো রকমে গীতাঞ্জলিকে সুস্থ করতেই তখনকার মতো হানিমুনের আলোচনা ভেস্তে গেল। রাতে একান্তে সুদর্শনকে পেয়ে বলল, গীতু, কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞেস করছি, যদিও ব্যাপারটা তোমার ভালো লাগবে না, যতই হোক। আরে ভাই, সোশ্যালি লোকজন জানিয়ে বিয়ে করার আগে কয়েকটা বছর আমরা দুজন জমিয়ে প্রেম করেছি। তখন তো দিব্যি সব কথা খোলামেলা আলোচনা করে নিতাম, এমনকি বিয়ের কেনাকাটা, বরযাত্রী থেকে ফটোগ্রাফার অবধি। বিয়ের পর করার জন্য শুধু একটা জিনিসই বাকি। কি ম্যাডাম জি, ভুল বললাম কিছু? কাজেই যা বলতে চাইছো ঝেড়ে কাশো তো দেখি। সিরিয়ালের নায়িকাদের মতো পজ নিও না। রাত এখনো বাকি, আর আমাদেরও। তোমার মায়ের বোধ হয় একটু মানসিক সমস্যা আছে। না মানে ছেলে বউয়ের সামনে যেভাবে হানিমুনের কথা বললেন, মানে কখনো এমনটা শুনিনি তো। হেসে ফেলে সুদর্শন। এখন থেকে নিয়মিত শুনতেও দর্শন করতে পারবে। আমার মার মাথার কোনো সমস্যা নেই, তবে ওই যাকে আমাদের জেন ওয়াই কুল বলি, আমার মাটি হচ্ছে সেই সময়কার মানুষ। সমস্যা হলো বছর 30 আগে জন্মে গিয়ে বেচারি বড় বিপদে পড়েছে। সেজন্যই তো বিয়ের আগে হাজার বললেও তোমার সঙ্গে আলাপ করায়নি। দিদি বেচারি ভুল করে জামাইবাবুর সঙ্গে আলাপ করাতে গিয়ে সে এক কেলেঙ্কারি সিরিয়াস কাণ্ড। সদ্য বিয়ে করা বরের সঙ্গে বিশৃঙ্খলাপের কথা ভুলে গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, গীতু, কি কেলেঙ্কারি কাণ্ড গো? প্রতীকদাকে সামনাসামনি দেখে তো মা ভারী খুশি। অমর লম্বা ফর্সা জামাই মেয়ে নিজেই পছন্দ করে ফেলেছে। আর চিন্তা কিসের, এবার 4 হাত এক করে দিলেই হয়। কিন্তু প্রতীকদা স্বভাবতই গম্ভীর মানুষ, তার ওপর শাশুড়ি সামনে বসে গম্ভীর মুখখানা আরেকটু গম্ভীর করে খানিক দর বাড়ানোর চেষ্টায় ছিল। আর সেসব দেখে মা তো সোজা নিজের ফর্মে, বাবা, তুমি কি সুকুমার রায় রামগরুরের ছানার জাত ভাই হও, নাকি আমায় একেবারেই পছন্দ হয়নি? মানে তখন থেকে আমায় দেখে মুখখানা যেমনটি করে আছো তাই বলছিলাম আর কি। তা রামগরুর হলে মুশকিল, আমার হাসি খুশি মেয়েটাকে সামলাতে পারবে না। আর আমাকে তো দেখছই, এই বয়সে আর বাপু বদলাতে পারবো না, কাজেই তোমাকেই একটু বদলে যেতে হবে আর কি। দিদি ততক্ষণে কাঁদো কাঁদো, কিন্তু তাতে মায়ের বয়েই গেছে। রাজধানী এক্সপ্রেস ছুটছে বলে কথা, চেন টানলেও থামতে অনেক দেরি। আর কি, বেচারা প্রতীকদা তো হবু শাশুড়ির মুখ নিঃসৃত পরম বাক্য শুনে একখান জব্বর বিষম খেলো। খানিকটা তোমার আজকের মতোই মনে হলো ফুড কোর্টের সব লোক তার দিকেই হা করে তাকিয়ে। সবে সবে তখন কফির কাপে ছোট্ট চুমুক দিয়েছিল। মায়ের অবশ্য সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। একটু সামলে উঠতেই বলে কি না, ততক্ষণে বেশ মজা পেয়ে গেছে গীতু। একগাল হেসে বলল সে। তারপর শাশুমা কি করলেন? অত কথার শুনতে হবে না, একটু রাগী মুখে বলল সুদর্শন, আজকে রাতটা কি মাতৃবন্দনায় কাটাবে বলে ঠিক করেছো? তার চাইতে বরং আমার কাছে একটু এসো তো দেবী। এই পরিপূর্ণ চন্দ্রালোকে অলিন্দে মুখোমুখি দাঁড়িয়ে প্রাণ ভরে তোমায় রূপমাধুরী অবলোকন করি। তুমিও হৃদয়ে আবেশে মেতে অধর সুধা পানে অমৃত বরষণে। শুধু মাকে দোষ দিলে হবে? মায়ের জিন যে ছেলেটিও অল্প বিস্তর পেয়েছেন সে কথা তো আগে আমায় জানানো হয়নি। সুদর্শনের কাছে ঘেঁষে আসে গীতু। নীল আলোয় পরিবেশটা কেমন মায়াবী হয়ে ওঠে। নরম সুরে বলে সে, বলো না গো, তারপর কি হলো? আমার তো জাস্ট শাশুমাকে একখান স্যালুট ঠুকতে ইচ্ছে করছে। সকাল হলেই করে নিও, তারপর হাসি হাসি মুখে বানর সেনার দলে নাম লিখিও। এইটা আবার কি কেস? গীতু কৌতূহলী হয়। সুটকেস গো, সুটকেস, যা গুছিয়ে কদিন বাদে আমরা হানিমুনে যাব। আমার ওই সদা গম্ভীর জামাইবাবুটিও আজকাল মাতৃবন্দনায় মেতে ওই বানর সেনার দলে নিজের নামটি লিখিয়েছেন। তার স্বভাবিত উক্তি এমন সহজে সর্বসমক্ষে নির্মল হাস্যরস পরিবেশন করতে কজন পারে? এক চার্লি চ্যাপলিন পারতেন, এক তার শাশুমা। এই হাস্যরস নিয়মিত সেবনে মনের ব্যাধি দূর হয়ে শরীর পুলকিত হয়। মনের ব্যাধি মানে পরকীয়া? তোমার জামাইবাবুটি তো দেখছি মোটে সুবিধের লোক নয়। চোখ পাকিয়ে বলে ওঠে গীতু, আমি যদি কখনো জানতে পারি। এই বাড়িতে এসে দেখছি তোমারও মাথাটা গেছে। প্রতীকদা মনের সুখে পরকিয়া করবে আর দিদি অমনি অমনি ছেড়ে দেবে? আরে মনের ব্যাধি মানে হৃদয়ের অসুখ।
প্রতীকদার কথা অনুযায়ী নিয়মিত এরকম নির্মল হাসতে পারলে হৃদয়ের অসুখ বা হার্ট অ্যাটাক ব্যাটা কখনো কাছে পিঠে ঘেঁষতেই পারবে না। জামাইবাবুরে বিটকেল থিওরির চক্করে আমার সদা হাস্যময় দিদিখানাই আজকাল কেমন গম্ভীর হয়ে গেছে। বাড়িতে দম ফাটা হাসির ক্লাস, অথচ সে বেচারি এখন কশ্চিৎ কদাচিৎ হাসে। তুমি কিন্তু এই ওই বলে দিব্যি ফাঁকি দিচ্ছ। যাশালা, আমি আবার করলুম কি? আরে শেষটুকু তো বলো। গীতু বলে ওঠে। হবু জামাই বাবাজিকে ঘরের ছেলে পেয়ে মা প্রস্তাব দিয়ে বসলো তিনিও নাকি সেদিন দিদি জামাইবাবুর সঙ্গে সিনেমা দেখবেন, তাও আবার যাতা সিনেমা নয়, স্টুডেন্ট অব দ্য ইয়ার। জিম করা সিদ্ধার্থ মালহোত্রাকে খালি গায়ে অবধি বলতেই শাশুড়ির ফর্ম দেখে এসকেলেটারে চেপে প্রতীকদার সেখান থেকে হাওয়া। দিদি কাঁদো কাঁদো প্রায়, মার মুখে কিন্তু অমলিন হাসি, যেন কিছুই হয়নি। শেষ পর্যন্ত মায়ের জেদ, মা মেয়েতে সিনেমা দেখে হাসতে হাসতে বাড়ি ফিরেছিল। ফেরার পথে আড্ডার টপিকটি ছিল বলতো। সামান্য থামলো সুদর্শন। শার্টলেস সিদ্ধার্থ মালহোত্রা। আহা, শাশুমাটে দেখছি পুরো টাটার বিজ্ঞাপন। মানে মানে আর কি, ইসকো লাগা ডালা তো লাইফ ঝিঙ্গালালা। এই রাতের বেলা ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে কথাটা কানে গেলে না, আল্লাহ মার ডালা, মার ডালা বলে মাধুরীর মতো ধা ধিন ধিন নাচিয়ে ছেড়ে দেবে। আহা, তাতে আর আপত্তি কিসের? যদি তুমি একবারের জন্য দেবদাস হতে রাজি হও, আমি পারো আর চন্দ্রমুখী দুই হতে রাজি। গলায় আবেগ ঢেলে বলল গীতু। তবে কি জানো, দেবদাসের বদলে চুনিলাল হলেও ব্যাপারটা মন্দ হয় না। চুনোট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে দরাজ গলায় উতুদার মতো হারমোনিয়াম বাজিয়ে গাইবে শাওয়ান রাতে যদি। এই মেরেছে। আমাদের প্রেমের মাঝরাত্রিরে উতুদা আবার কোত্থেকে এন্ট্রি নিল? আহা, বাঙালি জীবনে উতুদা যে কোনো সময় যে কোনোখানে এন্ট্রি নিতে পারে, একেবারে মৌলিক অধিকারের মতোই সবখানে তার গতিবিধি। উতুদা হলেন আমাদের সবার প্রিয় উত্তম কুমার, বাঙালির আদি ও অকৃত্রিম মহানায়ক গো। এক পাগল বাড়িতে কম ছিল যে আমি যেচে লোকজন খাইয়ে বাদ্যি বাজিয়ে আরেক পাগল করে ঘরে নিয়ে এলাম। কৃত্রিম দুঃখে সুদর্শন কপালে করাঘাত করে। নবীন প্রবীণ দুই জুটি হানিমুন সেরে ফিরে আসে বাড়িতে। তার কয়েকদিন বাদে কালবৈশাখী ঝড়ে শাশুড়ি এলো ঘরে। মেয়ে কেমন সংসার সামলাচ্ছে দেখতে সুদর্শনের শাশুড়ি মা হাজির হলেন গীতুর শ্বশুর বাড়িতে। শ্বশুর মশাই অফিস ট্যুরে গেছেন একলাটি, কাজে বেচারি মাম্মিজি বাড়িতে আর করেন কি? মেয়ে কেমন গুছিয়ে সংসার করছে তা দেখতে আর নিজের একাকিত্ব কাটাতে বাক্স প্যাটরা গুছিয়ে তিনি হাজির জামাই বাড়িতে। কিন্তু প্রথমেই এ বাড়ির রকম সকম দেখে তার চক্ষু চড়ক গাছ। আদরের মেয়েটি এখানেও ঘুম থেকে ওঠেন 9:30টায়। বাড়ির দুইখান বাথরুম দুজন দখল করে রেখে অফিসের জন্য তৈরি হয়। কাটায় কাটায় খেতে বসে, ঘড়িতে তখন ঠিক 10টা 15। ততক্ষণে বাড়ির সাহায্যকারিনীর সঙ্গে মিলে সুনন্দিতা দুই ছেলেমেয়ের পছন্দের খাদ্য রেঁধে ফেলেছেন। খাওয়া দাওয়া শেষে দুজনের হাতেই বাড়ির খাবারে ঠাসা টিফিন বক্স, একটু লিপস্টিক, একটু ডিও। তারপর এক প্রস্থ হামি পর্ব, অতঃপর নিষ্ক্রমণ। অবাক হয়ে বনানী দেবী দেখলেন তার আদরের গীতু একগাল হেসে শাশুড়ির গালে নরম ভঙ্গিতে চুমু খাচ্ছে। এত ভালোবাসতেন তিনি মেয়েকে, কিন্তু মেয়ে তো কখনো অফিস বেরোনোর সময় এভাবে তাকে। তিনি কি কম করেছিলেন, নাকি এখানে শাসনের বালাই নেই বলে আদিক্ষেতাটা একটু বেশি? বুকের ভেতর ক্ষুদ্র একটা হুলের জ্বালা টের পেলেন তিনি। শ্বশুর বাড়ির পরিবেশ এত মসৃণ থাকলে মেয়েটা যে আর তার নিজের থাকে না। প্রাত্যহিক তার সেই আড্ডায় নিখিলবাবু বেরিয়ে গেলে দুই বেয়ানে গল্প করতে বসলেন, সঙ্গে ড্রাই ফ্রুটস, পকোড়া আর কফি। বনানী দেবীর জন্য অবশ্য কড়া লিকার, তিনি চাই পছন্দ করেন। নিজের মগে চুমুক দিয়ে বনানী দেবী বললেন, মাগগুলো বেশ সুন্দর, কোত্থেকে কিনেছেন বেয়ান? হ্যান্ডমেড যে, গড়িয়াহাটে একটা হস্তশিল্পের দোকান আছে, অনেক পুরনো। আপনাকে একবার নিয়ে যাব, দেখবেন কি অপূর্ব সব কালেকশন। ছেড়ে আসতে মন চায় না একদম, অথচ কয়েকটা কিনতে না কিনতেই পকেট গড়ের মাঠ। তখন আর কি পছন্দের জন্য কর্তাটির ওপর চড়াও হতে হয়? সুনন্দিতা হাসলেন, বুঝলেন বেয়ান এতদিনে আমার কর্তাটি বুঝে গেছেন গিন্নি সুখে থাকে বাড়িটিও হাসি খুশি থাকে। ওই হাস্যোজ্জ্বল মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন বনানী দেবী। অভাবের দিনগুলো তিনিও তো কবে পেরিয়ে এসেছেন, কিন্তু তার ঠোঁটে এমন সব পেয়েছি হাসি কোথায়? একটু থেমে বললেন, মেয়েটাকে এবার অল্প অল্প করে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিন। যতই হোক এখন তো আগের মতো একলাটি নেই, এভাবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে চলবে? দিনের শেষে নিজের সংসার নিজেকেই সামলাতে হবে। নিজের সংসার কথাটাই ইচ্ছে করে একটু জোর দিলেন, দেখা যাক হুলটা ঠিক জায়গা মতো ফোটে কিনা।
কোথায় কি, সুনন্দিতা বোধহয় কথাগুলো শুনতেই পেলেন না। একই রকম হাসি মাখানো মুখে বলে উঠলেন, বিয়ে হলে সংসার তো করতেই হবে, আমরাও কি করিনি? আপনি করছেন, আমিও করছি, তা বলে সংসার সংসার বাতিক জন্মালেই হয় আসল মুশকিল। হাঁসের মতো ভেসে থাকতে পারলেই জীবনে সুখের সন্ধান মেলে। এই যেমন আমাকেই দেখুন না। হাঁস মানে? আপনার কথাটা ঠিক। ওই যেমন হাঁস জল দুধের মিশেল থেকে নিজের জন্য দুধটাকে বেমালুম আলাদা করে ফেলে, তেমনই হলো সংসার। গৃহকর্ম তো করতেই হবে, কিন্তু তার জন্য গৃহকর্ম নিপুণা হওয়ার চক্করে পড়লেই সব গেল। নিজের ইচ্ছেগুলো কখনো হারিয়ে যাবে টেরটিও পাবে না। যখন বুঝবে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সংসার তোমায় আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তার নিজস্ব বাঁধনে। আমি বিশ্বাস করি, মেয়ে হোক বা ছেলে, সবার জীবনেই সংসার একটা অংশ, গোটা জীবন নয়। ছেলেরা বোঝে তাই সংসারের বাইরেও নিজেদের এক জগৎ বানায়, আর আমরা মেয়েরা মায়ার বশবর্তী হয়ে সংসারকে নিজেদের জগৎ বানিয়ে ফেলি। এই আমাকেই দেখুন না, বিয়ে করেছি কতদিন হলো, আজও কিন্তু নিজের ভেতরকার বাচ্চামোগুলোকে বাঁচিয়ে রেখেছি তিল তিল করে। কখনো কখনো তার জন্য হয়তো আমার ছেলে মেয়েগুলো লোক সমাজে সামান্য অপ্রতিভ হয়, কিন্তু নিজের সর্বাঙ্গীন সত্তাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র সংসারে তাগিদে বাঁচার অর্থ নিজেকে হারিয়ে ফেলা। নিজেকে হারাতে চাইনি কোনোদিন, তাই আজও ফাঁকি দিয়ে সময় খুঁজে নিজের মতো গাই, ঘুরতে যাই, সঙ্গী হিসেবে কাউকে না পেলে একাই বেরিয়ে পড়ি। খুঁজে দেখি চেনা শহরের আনাজ কানাজ। একটাই তো জীবন আমাদের, তাকে বয়ে বেরিয়ে ক্লান্ত না হয়ে ভালোবেসে আপন করে নিলেই অনুভব করা যায় কেন কবি তদগত স্বরে উচ্চারণ করেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিলেন বনানী দেবী। বড় সুন্দর কথা বলেন আপনি বেয়ান, কিন্তু এমনভাবে বাঁচতে চাইলেই কি বাঁচা যায়? সমাজ আপনাকে বাঁচতে দেবে? চেনা ছকের বাইরে গেলে আপনার দিকে আঙুল তুলবে না? নিয়মের ব্যতিক্রম যে কেউ মানতে চায় না, না সমাজ না প্রকৃতি। সমাজ কার তৈরি বেয়ান? আমার, আপনারই তো। আমরা নিজেরাই কিন্তু দায়িত্ব নিয়ে এই সমাজ বানিয়েছি। তাই কে কি ভাবলো তাই নিয়ে সময় নষ্ট না করে বাঁচুন প্রাণ ভরে। আজ গীতু আসুক অফিস থেকে, দেখবেন তিনে মিলে কি মজাই না করি। ছেলেবেলার মতো কম্পিটিশন করে ফুচকা খেয়ে লেট নাইট মুভি দেখে তিনজন যখন ঘরে ফিরলেন, বনানী দেবীর মনে হলো বয়সটা যেন এক ঝটকায় বছর 10 কমে গেছে। বাড়ির পুরুষটা ততক্ষণে ক্রিকেটীয় আড্ডায় মত্ত, পরদিন ছুটি যে। দুপুরের হালকা রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লেন মহিলারা। আজ গন্তব্য পার্লার। ছুটির দিনে নিজেদের প্যাম্পার করতে হবে না। সঙ্গে হাসি ঠাট্টা, গল্পগুজব, এমন উচ্ছল দিনগুলো সংসার যাপনের ফাঁকে কবে যেন জীবন থেকে হারিয়েই গিয়েছিল। এভাবেও বাঁচা যায়, তবে এভাবেও আহরণ করে নেওয়া যায় জীবনের রূপ রস গন্ধ। অনুভব করে মনটা ভরে গেল বনানী দেবীর। যৌবন থেকে পৌরত্বের ধাপে উত্তরণ অর্থ দিনগত পাপক্ষয় আর পরনিন্দা পরচর্চা করে বেঁচে থাকা নয়, নিজের ইচ্ছে বাঁচাও বটে। অফিস ট্যুর থেকে ফিরে ফ্ল্যাটের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এত বছরের সহধর্মিণীকে গগনবাবু ফোন করতেই উচ্ছ্বসিত গলার স্বর শুনতে পেলেন। এসে পড়েছো তুমি? ফ্ল্যাটে ঢুকে ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। বেগুনি, আলুর চপ আর ডাল বড়া নিয়ে ফিরছি এক্ষুনি। আজ জমিয়ে মুড়ি মাখা, সঙ্গে যুক্তি তক্ক গপ্প। বনানী দেবীর কথার মধ্যে থেকে চেনা অচেনা যুক্তি হাতড়াতে হাতড়াতে ফ্ল্যাটের দরজা খুলে সাজানো ড্রয়িং রুমে ঢুকে পড়েন গগনবাবু। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই গল্পের ঈশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।